হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে এনটিআর জুনিয়রের ছবি দেবরা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন কোরাটালা শিবা। এবং এই ছবিতে এনটিআর জুনিয়রের সাথে সাথে রয়েছেন হচ্ছে সাইফ আলী খান এবং জাহ্নবী কাপুর লিড চরিত্র প্লে করছে, আর এছাড়া প্রচুর সাপোর্টিং অ্যাক্ট্রেসরা রয়েছে। এবার আমি এই ভিডিওটা শুরু করবো একটাই লাইন দিয়ে, সেটা হচ্ছে এস এস রাজামৌলির কার্স। দ্য কার্স অফ এস এস রাজামৌলি ইজ অ্যাকচুয়ালি ট্রু। এবং এটা কিন্তু এখনো কাটেনি, এটা এখনো রয়েছে এবং ইন্ট্যাক্ট রয়েছে। এবার দেখা যাক রামচরণের ক্ষেত্রে কি হয়। রামচরণ অলরেডি আচারিয়া ফ্লপ দিয়ে দিয়েছিল, এবার তার পরবর্তীতে গেম চেঞ্জার আসছে, যেটারও খুব একটা হাইপ এখনো অব্দি নেই এবং শঙ্করের ফর্মও খুব বাজে চলছে। তো আমার জানি না কেন মনে হচ্ছে গেম চেঞ্জার নিয়ে যথেষ্ট চাপ লাগছে। এস এস রাজামৌলি কার্স ইজ ইনট্যাক্ট অ্যান্ড ইট ইজ ট্রু। একমাত্র এস এস রাজামৌলি কার্সটা অ্যাপ্লিকেবল হয়নি নানির ক্ষেত্রে, কারণ নানি ইগার পরবর্তীতে হিট দিয়েছিল। বাকি যত হিরোরা, বাট ওখানে তো নানি হিরো ছিল না। ইগাতে বলা যেতে পারে হিরো ছিল হচ্ছে ওই মাক্ষিটা, তো ও তো কম্পিউটার জেনারেটেড ছিল, তাই ও বেঁচে গেছিল। বাকি সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। দেখুন, দেবেরা ছবিটা কিন্তু একেবারে খারাপ ছবি নয়, ঠিক আছে, যে একেবারে জঘন্য ছবি, একদম ক্রিঞ্জ ছবি। বা কোরাটালা শিবা যত ছবি, মানে আগে তো উনি রাইটার ছিলেন, তার পরবর্তীতে ডিরেক্টর হয়েছে। 2013-তে উনি ডিরেক্টর হয়েছিলেন, প্রভাসকে নিয়ে ছবি করছিলেন মির্চি। ওনার কেরিয়ারের সবচেয়ে বাজে ছবি হচ্ছে আচারিয়া বলে ছবিটা। তো আচারিয়ার মতো এটা হয়নি, ঠিক আছে, আচারিয়ার থেকে বেটার ছবি হয়েছে, কিন্তু এটা একটা খুব এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়, ঠিক আছে। এটা একটা মানে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ছবি বলা যেতে পারে। ছবিটা গল্পের ব্যাপারে না আমি কিছু বলতে চাই না, ট্রেলার থেকে আপনারা অনেকটা ইনফরমেশন অলরেডি পেয়েই গেছেন। আর আমি একটা ট্রেলার রিভিউর সময় অনেকটা গল্প প্রেডিক্টও করে ফেলেছিলাম এবং সেটাই ইন লাইনস অফ দ্যাটই পড়েছে গল্পটা। আমি সেটার ব্যাপারে আর কিছু বলতে চাই না। প্রথমে ছবিটার মধ্যে যেগুলো ভালো জিনিস আছে সেগুলো নিয়ে কথা বলে নিই। তো দেখুন, সবচেয়ে প্রথম আমি যেটা ভালো বলবো সেটা হচ্ছে জুনিয়র এনটিআর পারফরমেন্স। খুব সিনসিয়ার একটা পারফরমেন্স দিয়েছে। দেবরাজ যে চরিত্রটা আছে সেখানে তার পারফরমেন্স বেশ ভালো ছিল, এবং ছেলের যে চরিত্রটা সেখানেও বেশ ভালো কাজ করেছে। সে কিন্তু প্রতিটা সিনের মধ্যে যতগুলো সিন পেয়েছে, সেটা অ্যাকশন সিন হোক, রোম্যান্স সিন হোক, কমেডি সিন হোক, যেখানে যেরকম দরকার ছিল পারফরমেন্সে সেরকম সে করেছে। আর জাহ্নবী কাপুরের কিছু করার ছিল না, তাকে শোপিস হিসেবেই ইউজ করা হয়েছে ছবির মধ্যে, তাকে নিয়ে কিছু বলার সেরকম ভাবে নেই। সাইফ আলী খান পারফরমেন্স ভালো দিয়েছে, ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারটা বিশাল বোরিং একটা ক্যারেক্টার হয়েছে। যেরকম টিপিক্যাল তেলেগু ছবিতে যেরকম ওয়ান ডাইমেনশনাল ভিলেন হয়, সেরকমই আর কি ওয়ান ডাইমেনশনাল ভিলেন হয়েছে। মানে এটার মধ্যে কোনো শেডস নেই এই ক্যারেক্টারটার মধ্যে। তো সাইফ আলী খানের পারফরমেন্স ওকে ছিল, বাট এই ছবির যদি হাইলাইট বলতে হয় যে ভালো কাজ করেছে, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর, ঠিক আছে, এটা প্রথম ভালো জিনিস ছিল। দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু এই ওয়ার্ল্ড বিল্ডিংটা যেটা কোরাটালা শিবা করেছে এখানে, সেটার প্রশংসা করবো। ওয়ার্ল্ড বিল্ডিংটা কিন্তু ভালো হয়েছে, সেটা আমি রাইটিং লেভেলে আরো ডিটেলে কথা বলবো। সেটা কিন্তু বেশ ভালো, এই ওয়ার্ল্ডটা বা এই যে ব্যাকড্রপটা দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ইন্টিগ্রেট করা হয়েছে, সেটা আমার ভালো লেগেছে। আর গ্রাফিক্সের কাজও কিন্তু ভালো, কিছু কিছু জায়গায় কিন্তু সিনেমাটোগ্রাফি ইত্যাদিও খুব ভালো হয়েছে। কিছু কিছু জায়গায় আপনার হালকা আর্টিফিশিয়াল মনে হবে, বাট কিছু জায়গায় কিন্তু খুবই ভালো। এবং শার্কের সাথে যে মারামারি সিনটা রয়েছে সেটা কিন্তু আমার ভালোই লেগেছে পার্সোনালি। আর এছাড়া অনিরুদ্ধ কিন্তু ভালো কাজ করেছে। কিছু কিছু জায়গায় দরবার বলে যে রজনীকান্তের ছবিটা ছিল, তার বিজিএমটাকে, ওখানে সুনীল শেট্টি ভিলেন হয়েছিল, তো ওর যে একটা বিজিএম ছিল সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে এখানে চালিয়ে দিয়েছে সাইফ আলী খানের বিজিএম করে। তো অনিরুদ্ধ এই জিনিস করেই থাকে, নিজেরই পুরোনো জিনিসকে এদিক ওদিক ঘুরিয়ে চালিয়ে দেয়। তো সেই সব জিনিসপত্র এই ছবির মধ্যে বহু জায়গায় করেছে, বাট আমি বলবো অনিরুদ্ধের বিজিএম এর জন্য অনেকটা ছবিটা সেফ হয়ে যায়। তো এইগুলো ভালো ছিল, টেকনিক্যাল অ্যাসপেক্ট ইত্যাদি ভালো। বাট ছবিটার প্রবলেম কি জানেন, শুরু হয় না তখন খুব ইমপ্রেসিভ ভাবে শুরু হয়, যে আমাদেরকে দেখা যাচ্ছে বম্বেতে একটা ঘটনা ঘটছে, সেখান থেকে কিছু পুলিশ অফিসার আসছে এই জায়গাটাতে, পার্টিকুলারলি গ্রামগুলোর ব্যাপারে দেখাচ্ছে। তারপরে গ্রামগুলোর যে রিচুয়াল আছে, ওরা ওখানে মূর্তিদেরকে পুজো করে না, অস্ত্রদেরকে পুজো করে, সেই যে ব্যাপারগুলো যখন দেখাচ্ছে, তাদের প্রফেশন কি কি ব্যাপার, সেগুলো কিন্তু ইন্টারেস্টিং লাগছিল। প্রথম দিকটা ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছিল, কিন্তু ছবিটার প্রবলেম হয়ে গেছে যে এই ছবিটাকে দুটো পার্টে বানানো হয়েছে। এটা কিন্তু বিগেস্ট প্রবলেম। এটা কিন্তু আজকাল বহু প্যান ইন্ডিয়া ছবির সাথে হচ্ছে, যে আমি গল্প আমার দরকার নেই, তবুও আমি সেটাকে দুটো পার্টে বলছি। এখানে এর যে ফ্ল্যাশব্যাক পোর্শনটা দেখানো হয়েছে, সেটা অ্যাকচুয়ালি মানে এটা যদি একটা 3 ঘন্টার পুরো ছবি বানাতো এবং এটাকে একটা ফ্ল্যাশব্যাকটাকে দেখাতো, বাবার যে গল্পটা, দেবরার গল্পটা, সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 40 মিনিটসের মধ্যে এটাকে পুরোটা র্যাপ আপ করা যেতে পারতো। 40 to 50 মিনিটস ম্যাক্সিমাম, তার বেশি আননেসেসারি। আর বাকিটা ছেলের গল্প রেখে পুরো মানে ছবিটাকে একটা 3 ঘন্টা ছবি বানিয়ে কমপ্লিট করে নিতে পারতো আরামসে, কিন্তু এখানে এক্সটেন্ড করা হয়েছে এবং সেই জিনিসটা ফিল করা যায়, সেটা রাইটিং এর মধ্যে আছে। তো সেকেন্ড হাফে ছবি, অ্যাকচুয়ালি ফার্স্ট হাফ অব্দি ছবিটা তবু ঠিক ছিল, সেকেন্ড হাফে গিয়ে ছবিটা বিশাল প্রবলেমেটিক হয়ে যায়। কারণ এক হচ্ছে এই যে রোমান্টিক ট্র্যাকটা জাহ্নবীর সাথে, সেটা সেকেন্ড হাফে সেটা ওয়ার্ক করছে না, একেবারে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে না দুজনের মধ্যে। কমেডি সেই জিনিসপত্রগুলো সেগুলো একেবারে ওয়ার্ক করে না। আর আরো একটা প্রবলেম যেটা হয়েছে, বাজেট থাকলেই না স্পেকটাকেল সিন ডিজাইন করা যায় না। এখানে গোটা ছবি জুড়ে প্রচুর কিছু সিন আছে যেগুলো স্পেকটাকেল সিন অন পেপার, কিন্তু আপনাকে কোনোভাবে গুজবাম দিতে পারবে না। ছবিটার বিল্ড আপটা সেইভাবে হয়নি। মানে এস এস রাজামৌলি একটা ছবির যেভাবে বিল্ড আপ দেয়, তার ইমোশনাল যে হাইটা পাওয়া যায়,
মানে RRR যখন টাইগার সিকোয়েন্স প্রথম, রামচরণের ইন্ট্রো সিকোয়েন্স, দুজনের দেখা হওয়া সিকোয়েন্স, নাটু নাটু সং, ইন্টারভেল পয়েন্ট, এগুলো যেরকম হচ্ছে এক একটা গুজবাম মোমেন্ট, মানে এই সিনগুলো ইটসেলফ আলাদা আলাদা শর্ট ফিল্মের মধ্যে দেখা যায়। কিন্তু এই ছবির মধ্যে যে সিকোয়েন্সেস গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো, অ্যাকশন, স্টাইলাইজেশন, কোরিওগ্রাফি সবই আছে, কিন্তু কোনোভাবেই মিউজিক দিয়ে বা বিল্ড আপ দিয়ে সিনটার এলিভেশনটা আমাদেরকে হাই দিতে পারছে না। তো কোনো মাস মোমেন্টই এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি ওয়ার্ক করেনি। কিন্তু তো বাজেট থাকলেই কিন্তু ওইটাকে পুল অফ করা যায় না, ওটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ডিরেক্টরের স্টেজিং এর উপর, সে কিভাবে ভিশনারি ভাবছে সেটার উপর ডিপেন্ড করে। এটা দেবরার মতো ছবি দেখে ক্লিয়ার হয়ে যায়, এটা একটা দিক গেল। এবার ছবিটা সেকেন্ড হাফে গিয়ে ল্যাগও করতে শুরু করে, কারণ আপনার কিছু সিন মনে হবে যে এগুলো দরকার ছিল না, কেন এটাকে যেহেতু দুটো পার্টে করতে গেছে তাই জন্য প্রচুর আননেসেসারি জিনিসপত্র ঢুকি, যেটা সেকেন্ড হাফে স্পেশালি ফিল করা যায়। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে ছবিটার মধ্যে ফার্স্ট এই যে দেবরার ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারের মধ্যে একটা ট্রান্সফরমেশন আনা হয়েছে একটা পয়েন্টে। এবার সেই ট্রান্সফরমেশনটা ওয়ার্কই করছে না, কেন জানেন? কারণ ট্রান্সফরমেশন দেখানোর জন্য আপনাকে ক্যারেক্টারটাকে প্রথমে একরকম রাখতে হবে, ট্রান্সফরমেশনের পরে তাকে চেঞ্জ করতে হবে ক্যারেক্টারিস্টিক্সটাকে। এবার আপনি ক্যারেক্টারটা, কোরাটালা শিবার হিরোরা চিরকাল ওয়ান ডাইমেনশনাল হয়। আপনি জনতা গ্যারাজ দেখে নিন, আপনি ভারতান্নে নেনু দেখে নিন, আপনি যে কোনো ছবি যে যা যা বানিয়েছে সে, আরেকটা মহেশবাবুর সাথে বানিয়েছিল শ্রীমান টাডু, আপনারা এই ছবিগুলো দেখে নিন। সেখানে কিন্তু হিরো প্রথম থেকে একটা কোনো আইডিওলজিতে বিলিভ করে, খুব ওয়ান ডাইমেনশনাল হিরো হয় এবং গোটা ছবি জুড়ে ও ওয়ান ডাইমেনশনালি থাকে, ওর কিন্তু মধ্যে কোনো চেঞ্জেস আসে না, ঠিক আছে? এবার ওখানে কনফ্লিক্টটা কিভাবে ক্রিয়েট করে যে হিরো নিজের এই যে আইডিওলজিটার জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে পারছে। জনতা গ্যারাজে জুনিয়র এনটিআর ক্যারেক্টারটা সামান্তাকে ভালোবাসতো কিন্তু ওকে বিয়ে করলো না, মানে আইডিওলজির জন্য। আমরা দেখতে পাচ্ছি এই শ্রীমান থাডু বলে ছবিটাতে মহেশবাবু নিজের বাবা জগপতি বাবু, এত বড় বিজনেসম্যান, তার পুরো এম্পায়ার ছেড়ে দিয়ে চলে এলো নিজের আইডিওলজির জন্য। তো এরকম ভাবে কনফ্লিক্টটা ক্রিয়েট করে। বাট এই ছবিটার মধ্যে ক্যারেক্টারের ট্রান্সফরমেশনটাই একটা কনফ্লিক্টের উপর বেস করে আছে। এবার ব্যাপার হচ্ছে তার আগে তাহলে জুনিয়র এনটিআর ক্যারেক্টারটাকে অন্যরকম দেখাতে হতো, তাকে ইভিলিশ দেখাতে হতো, বাট সেটা দেখায়নি। ও প্রথম থেকেই ভালো, সবসময় ভালোই বলছে। এবার তখন যখন ওই ট্রান্সফরমেশন সিনটা দিয়েছে, নারেন যাকে আপনারা ক্যাদিতেও দেখেছেন, সে রয়েছে একটা পার্টিকুলার সিনে, আমি সিনটা বলছি না, সেই সিনটার ঝলকও আপনারা দেখতে পেয়ে গেছেন অলরেডি, মাল্টিপল টাইম ট্রেলারের মধ্যে দেখতে পেয়ে গেছেন। যাই হোক, তো সেই সিনটাতে ওই জন্য ট্রান্সফরমেশন সিনটা ওয়ার্ক করছে না, ওর ইমোশনাল হাইটা ওয়ার্ক করছে না, কারণ ক্যারেক্টারটা তো আগেও যা ছিল এই সিনটার আগে, সিনটার পরেও তাই রয়েছে। এটা গেল একটা। সেম ভাবে আরেকটা যে ক্যারেক্টার আছে জুনিয়র এনটিআর যেটা প্লে করছে, তারও একটা ট্রান্সফরমেশনের জায়গা আছে, কিন্তু সেটাও ওয়ার্ক করে না। ছেলে এনটিআর এর ক্যারেক্টারটার একটা যে ট্রান্সফরমেশন ছিল সেটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলে গুজবাম দিতে পারতো হলের মধ্যে, কিন্তু সেটাকে সেইভাবে ডিরেক্টর স্টেজই করতে পারেনি, সেইভাবে ব্যাপারটাকে আনতেই পারেনি। যেভাবে ওটাকে মানে রিভিল করেছে ব্যাপারটাকে, সেটা মজা দিচ্ছে না দর্শনের। ছবির মধ্যে না সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটাকে ভালো করে লিখতে হয়। এই কোরাটালা শিবা এর আগে যত ছবি করেছে, ধরে নিন আমি বলছি যে এর আগে এনটিআর কে নিয়ে একটা ছবি লিখেছিল বৃন্দাবনম বলে, ঠিক আছে, ওটা লিখেছিল কোরাটালা শিবা। বৃন্দাবনমেও যদি দেখেন এনটিআর এর ক্যারেক্টারটা ওয়ান ডাইমেনশনাল, এবার ও কি করছে ফ্যামিলির মধ্যে কনফ্লিক্ট গুলোকে সলভ করছে। ওখানেও যদি আপনারা ভিলেনের ক্যারেক্টার দেখেন দেখবেন ওয়ান ডাইমেনশনাল, বা যে ছবিগুলো ডিরেক্ট করেছে সেগুলো তো ভিলেনরা ওয়ান ডাইমেনশনাল, ভিলেনদের মধ্যে কিছু করার নেই, সেরকম মেটেরিয়াল নেই, মিট নেই ভিলেনদের মধ্যে। তো এখানে কি হচ্ছে, ভিলেনের ক্যারেক্টারটা পুরোপুরি বোরিং। এবার ভিলেনের সাথে কন্টিনিউয়াসলি একটা টাসেলের ব্যাপার রেখেছে, কিন্তু ভিলেনকে তুমি পাওয়ারফুল দেখাচ্ছ না, তার কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছ না, তাই হিরো ভিলেনের মধ্যে টাসেলটা জমছে না। সাইফ আলী খানের ক্যারেক্টারটাও যে ইকুয়ালি পাওয়ারফুল সেটা এস্টাবলিশ করার দরকার ছিল, কারণ তুমি একটা বাহুবলীর মতো সেট আপ দিতে চাইছো। ওখানে কিন্তু রানাকে যথেষ্ট পাওয়ারফুল দেখিয়েছিল, ঠিক আছে। আর এখানে এই যে ক্লিফ হ্যাঙ্গারটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু না সেই লেভেলে হাই দিতে পারে না, সেই লেভেলে মজা দিতে পারে না। তার কারণ হচ্ছে ওর ইমোশনাল বিল্ড আপ নেই। মানে বাহুবলীর ক্লিফ হ্যাঙ্গারটা কি ছিল, বাহুবলী মানে কাটাপ্পা না বাহুবলী ও কিউ মারা, এটা কেন ওয়ার্ক করেছিল? কারণ আমরা ওই ছবির মধ্যেই দেখতে পেয়েছিলাম যে কাটাপ্পা ছোটবেলা থেকে বাহুবলীকে মানুষ করেছে। বাহুবলী ছোটবেলায় নিজের খাবারটা নিয়ে ওর সাথে এসে বসে খেত, বলতো মামা আমাকে খাইয়ে দাও। ওর মধ্যে দুজনের মধ্যে যেটা বন্ডিং আছে সেটা আমরা ছবি জুড়ে দেখতে পেয়েছিলাম তখন। এবং ওর যে জন্মের সময় ওর পাটা ধরে মাথার উপর রেখেছিল কাটাপ্পা, এরকম সিন ছিল। এইরকম সিন রাজামৌলি রেখেছে বলে তখন আমরা বুঝতে পারছি যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে। তখন যখন ও মারছে তখন আমাদেরকে ইমোশনাল হাইটা দিচ্ছে, যে আরে ভাই এটা শক ভ্যালু। মানে ফার্স্ট পার্টের কথা বলছি, তখন তো সেকেন্ড পার্টে আসেনি। আমার ফার্স্ট পার্টে যে ভাই এই লোকটা এত ভালোবাসা, এত দুজনের মধ্যে এই কেন মারলো, সেরকমই একটা কোয়েশ্চেন ক্রিয়েট করবার চেষ্টা করেছে ডিরেক্টর। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যার সাথে ওই মানে ওরকম একটা কোয়েশ্চেন ক্রিয়েট করবার চেষ্টা করছে, তার সাথে জুনিয়র এনটিআর এর ক্যারেক্টারের কোনো মানে ভালোভাবে কোনো সম্পর্কটাকে বিল্ড আপই করা হয়নি, দেখানোই হয়নি একেবারে, ঠিক আছে। সেইটা দরকার ছিল, কিন্তু যে ওই যে ক্যারেক্টারটা যাকে দিয়ে এই কোয়েশ্চেনটা রেজ করবার চেষ্টা করছে, সেও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আমি বলছি না, রিভিল করছি না, বাট তার সাথে তো জুনিয়র এনটিআর একটা ওরকম কানেকশন দিতে হবে, তবে তো যখন ওটা আসবে তখন আমরা শকটা পাবো। তো সেইটা কোথায়, সেটা তো নেই।
উইথ স্পয়লার ডিসকাশন করতাম না, তাহলে আপনারা বুঝতে পারতেন যে ছবিটার মধ্যে কত বড় গলদ রয়েছে আর কি। ওই ইমোশনটাকে ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, তো ছবিটার মেনলি রাইটিং লেভেলে ফ্ল, এবং দ্বিতীয় হচ্ছে এক্সিকিউশন লেভেলে কিরকম ফ্ল আছে, যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাপোর্টটা পেয়ে গেছে, কিন্তু সিনটা স্টেজিংটা সেই লেভেলের হাইটা দিতে পারে না, যে উদ্দেশ্যে সিনটাকে ডিজাইন করা হয়েছে সেই হাইটা কিন্তু সিনটা দিতে পারে না। তো এটা আমার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, যারা দেবরা দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।